তুমি এই প্রফেশনের সাথে যখন যুক্ত হলে, বিশেষ করে সমাজের কাছ থেকে কিভাবে সাপোর্ট পেয়েছো? একজন গৃহবধূ হিসাবে অনেক দায়িত্ব থাকে। জার্নিটা কেমন ছিল? ছেলেমেয়েরা একসাথে যে ঢাক বাজাচ্ছে সেই নিয়ে কোনো বাড়িতে প্রবলেম ইস্যু? আচ্ছা, এই ঢাক বাজাতে গেলে তো অনেক বিভিন্ন জায়গায় তোমাদের যেতে হয়, রাত্রির হয়ে যায়, ফিরতে কোনো অসুবিধা হয়? এই যে মহিলারা যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক মানুষের দেখা যাচ্ছে কি সংসারে নানান রকম প্রবলেম থাকে, মানে অভাব অনাটন, দেখা যাচ্ছে অনেকে এমন কাজ আছে যে করতে পারে না, সংসার চালাইতে হয়, মানে অভাবও আছে সংসারে। সেই ক্ষেত্রে তোমাকে সাপোর্ট করে না? সাপোর্ট। আশ্বিনের শারদ প্রাতে মায়ের আগমন, ঢাকের উপর পড়লে কাঠি, নেচে ওঠে সবার মন। ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। দুর্গাপূজা ঢাকের শব্দ ছাড়া কিন্তু অসম্পূর্ণ। বিভিন্ন প্রান্ত থেকে ঢাকি ভাইরা আসেন এবং তাদের ঢাকের তালে আমাদের মন মেতে ওঠে। এই মাতৃবন্দনার বিশেষ অঙ্গ হিসাবে নারীরাও কিন্তু সমান পারদর্শিতার সাথে এগিয়ে এসেছে। আজকে আমার সঙ্গে রয়েছে বিশেষ কিছু প্রতিভাবান নারী, যারা তাদের প্রতিভা এবং ঢাকের ছন্দে এক নতুন ইতিহাস সূচনা করেছে। কিন্তু তা কিন্তু অসম্পূর্ণ থাকতো যদি ঢাকি ভাইরা তাদের পাশে না থাকতো। সেই নিয়েই আজকের পডকাস্ট স্মিতার সাথে। তোমার নাম বলো। নমস্কার দিদি, আমার নাম সঙ্গীতা রায়, আমি এসেছি মস্তানপুর থেকে। আমি ঢাক বাজানোর সাথে সাথে আমি পড়াশোনাটাও করছি। আচ্ছা, বাহ, ওনার পরিচয় একটু দাও। আমার নাম কুসুমজিৎ বালা, আমার বাড়ি গোবরডাঙ্গা সুভাষপুর। নমস্কার দিদি, আমার নাম রত্না বৈদ্য, আমি হাবড়া থেকে এসেছি, আমি বাড়ির গৃহবধূ। বাহ। আমার নাম সঙ্গীতা সরকার, আমি হাবড়া থেকে এসেছি। আমার নাম সুভাষ দাস, হাবড়া থেকে এসেছি। আচ্ছা, তোমার পরিচয় দাও। নমস্কার দিদি, আমি হাবড়া থেকে এসেছি, আমার নাম জয়ন্তী গোলদার, আমি একজন স্টুডেন্ট। বাহ। নমস্কার ম্যাম, আমি মস্তানপুর থেকে এসেছি, আমার নাম সুপর্ণা মণ্ডল। প্রথমে বলো, তোমরা এই ঢাকি প্রফেশনে কিভাবে এলে? কোথা থেকে তোমরা ইন্সপিরেশন পেলে? আমাদের পাড়ার কাকিমারা মানে কয়েকজন কাজবাজ করতেন, তো তাদেরকে দেখে আমরা ভাবলাম যে না, হয়তো আমরা এই প্রফেশনে যেতে পারি, বা তারাও আমাদেরকে বললেন, বাড়িতে কথাবার্তা বলে গার্জেনের সঙ্গে, তারপর আমরা আস্তে আস্তে এই কাজের দিকে ঢুকলাম। তো আমাদের যে স্যার আছে তিনি আমাদের শেখাতেন, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা এই কাজের দিকে আগ্রহ পাই, মানে এখানে যাই বা ভালো লাগে দেখতে। তুমি কিছুক্ষণ আগে বললে তুমি একজন স্টুডেন্ট, তো স্টুডেন্ট যখন বলছো, মানে এখন কি পড়াশোনা করছো? এখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, আর্টস নিয়ে পড়ছি, তার পাশাপাশি আমি ঢাকের কাজটাও করছি। বাহ, ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছো এই বিষয়ে? বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি একটু যে বলো কিভাবে এই প্রফেশনে আসলে। ক্লাস 8-এ যখন পড়ি তখন দুই একটা বান্ধবী এরকম কাজের কথা বলেছিল, তারপরে বাড়িতে আমি সেটা বলি। বাবা প্রথমে একটু আপত্তি করেছিল, তারপরে মাকে ম্যানেজ করে মাকে প্রথম কাজে মার সাথেই আমি যাই। তারপরে ওখান থেকে বাড়িতে মাও বললো যে রাজি করালো বাবাকে, তারপরে সেখান থেকে আমার জার্নি শুরু হলো। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো মা কি এই ঢাকি? হ্যাঁ, মাও ঢাকি। হ্যাঁ। আচ্ছা। তারপরে সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজের পড়াশোনা, নিজের হাত খরচা প্লাস তারপরে সংসারেও মানে কাজ করে যতটা হেল্প করতে পেরেছি, যথেষ্ট মানে আমার দিক থেকে সাপোর্ট পেয়েছে তারা। আচ্ছা, এই ঢাক বাজাতে গেলে তো অনেক বিভিন্ন জায়গায় তোমাদের যেতে হয়, রাত্রির হয়ে যায়, ফিরতে কোনো অসুবিধা হয় না? কোনো সমস্যায় পড়তে হয় না? সেভাবে আমাদের মানে যে স্যার আছে, কোনো রাত হয়ে গেলে আমরা এক কোথায় যাব, কিভাবে যাব, সেখানে আমাদের গাইড করে আমাদের স্যার। কখনোই সেখান থেকে রাস্তাঘাটে ছেড়ে দেয় না। আচ্ছা, তোমরা এটা পুরো তোমাদের একটা টিম আছে, প্রপার টিম, তোমরা সেই টিম হিসাবে পুরো যাও, করো, মানে যে ওখানে গিয়ে পারফর্ম করো, তারপর ফেরো। হ্যাঁ, স্যারের নামটাও বলতে চাই। আমার স্যারের নাম হলো বাপি দাস, তার গোবরডাঙ্গায় বাড়ি। তার মানে সেখান থেকে আমাদের শেখা, ওখান থেকে আমাদের শিখিয়ে হাতে ধরে তারপরে সেই কাজ করাচ্ছে। একটা ইচ্ছে তো হয়, মেয়েরা সবসময় চায় একটু নাচ গান, অন্যান্য কোনো প্রফেশন চুজ করে। তোমার এই ঢাকি হওয়ার ইচ্ছেটা কিভাবে আসলো? ছোটবেলাতেই কি মানে ওই ঢাকের শব্দ শুনে ইচ্ছে হতো যে আমিও একটু ঢাক বাজাতে পারবো? সেটা হলো ম্যাম, আমাদের ওখানে প্রথম আমি মানে পেপারে একটা মেয়ের ছবি দেখি, তখন আমারও খুব ইচ্ছে হতো যে আমিও ওরকম মানে ঢাক বাজাবো। আর তারপরে প্রথম যখন কাজ করতাম, মানে প্রত্যেকটা মানুষের ভিতর যে একটা আনন্দ থাকে, সেই আনন্দটা দিতে পেরেও তখন নিজেকেও মানে খুব ভালো লাগতো যে না, এই কাজটা খুব ভালো, আমি এটাকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আচ্ছা আচ্ছা, তুই কার কাছে শিখেছো?
আমি শিখেছি গোকুল দাস। হুম। আর তারপরে আমার যে স্যার ছিল সে বাপি দাস। বাপি দাস। কতদিন সময় লেগেছে তোমাদের? এটা হলো এক একজনের উপর। আমি বেশি দিন, আমি বলতে পারো যে আমি বেশি দিন না, আমি 1 মাসের মধ্যে আমি মানে এটা শিখতে পেরেছি। আচ্ছা আচ্ছা, প্রথম ঢাক কোথায় বাজিয়েছিলে? মানে সেই জিনিসটা নিশ্চয়ই, সেই মুহূর্তটা তো নিশ্চয়ই মনে আছে তোমার। হ্যাঁ, কলকাতায় আমি প্রথম ঢাক, মানে আমার যে ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল সেটা কলকাতায় ছিল। আচ্ছা, কিসের অনুষ্ঠান ছিল ওটা? কি পুজোর সেটা হলো, অনুষ্ঠানই ছিল? হ্যাঁ, দুর্গাপুজোর র্যালি, মানে বিসর্জন ছিল আচ্ছা, ফার্স্ট সেখানে। একজন নারী ঢাকি হিসাবে তোমার ইচ্ছেটা কবে আসলো এবং কিভাবে তুমি এই প্রফেশনের সাথে যুক্ত হলে? সকলকে দেখতাম তো তখন নিজেরও মনে হতো যে না, আমিও হয়তো বা এই প্রফেশনে যেতে পারি বা আমারও ভালো লাগতে পারে। তো যখন এই বাজনাটা শিখলাম তো তার মধ্যে দিয়ে নিজেরও মনে হলো যে না, এটা আমি হয়তো বা পারবো বা ভালো লাগতো। তারপর বিভিন্ন জায়গায় যেতে পারতাম, অনেক লোকের সঙ্গে দেখা হতো, সেটাতেও খুব ভালো লাগতো। তুমি প্রথম কবে ঢাক বাজিয়েছো? শ্রীভূমিতে, ওখানে ঠাকুর আনার কাজে ফার্স্ট। ঠাকুর আনা যখন হচ্ছিল হ্যাঁ। তখন বাজিয়েছিলে? তো তখন ফ্যামিলির লোক সবাই ছিল, মানে পরিবার পরিজন তোমার? হ্যাঁ, আমার performance দেখার ফ্যামিলিতে জন্য? বলতে গেলে আমার দাদা আর মা আছে, হুম। তো তারা কখনো বাধা দেয়নি। আচ্ছা, দাদার মা সবসময় সাপোর্ট দিয়ে হ্যাঁ। এসছে। কতদিন সময় লেগেছে তোমার শিখতে? আমার বেশি দিন সময় লাগেনি, আমার ওই 1 মাস মতো টাইম লেগেছে। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত কতগুলো শো করেছো? এখন পর্যন্ত অনেকগুলো। তাও তোমার তো পরিচয় আগেই পেয়েছি। এই ঢাক বাজাতে তোমার কিভাবে ইন্টারেস্ট গ্রো করলো? আমি পড়াশোনা করি এখনো। আর আমার বাড়ির পাশে একটা কাকিমা, উনি সবে নতুন নতুন তখন ঢাক বাজানো শিখছিল, তখন আমাকে তুমি বলে, পড়াশোনা করো মানে এখনো স্টুডেন্ট? হ্যাঁ, আচ্ছা এখনো। আচ্ছা। তা কাকিমা বললো চল আমার সাথেও শিখবি। তা আমার বাড়িতে মা রাজি ছিল, বাবা রাজি ছিল না। বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে তারপরে যে আমাদের যে স্যার আছে বাপি দাস, ওনার কাছে যে আমি এই ঢাক বাজানোটা শিখেছি। তারপর আস্তে আস্তে এখনো এটা করছি, পাশাপাশি সংসারে নিজের হাত খরচা, পড়াশুনো, মানে সব, মানে যেটুকুন পারছি সেটুকুন চালাচ্ছি। কিরকম উপার্জন করো? এখন যেমন কাজ হয়, মানে যখন আমার শরীর খারাপ থাকে তখন তো করতে পারি না প্রোগ্রাম, যখনই শরীর ঠিক থাকে তখনই প্রোগ্রাম করি। পড়াশোনা তো সবসময় লাগে না, যখন লাগে তখন। প্রত্যেক মাসেই কি তোমাদের কাজ থাকে? হ্যাঁ, প্রতি মাসেই থাকে, কম বেশি। কটা করে মানে মানে এরকম কাজের কন্ট্রাক্ট পাও, মানে সুযোগ পাও? আমাদের কম বেশি ভালোই কন্ট্যাক্ট হয়, মানে ইভেন্ট প্রোগ্রাম, তারপরে র্যালি, পুজো, বিয়ে বাড়ি। হ্যাঁ, বিয়ে বাড়ি। আচ্ছা, মানে ছোটখাটো এখনো হচ্ছে পুজো টুজোর অনুষ্ঠান হলেও সেখানে ঢাকের কন্ট্রাক্ট আপনার তোমাদের হ্যাঁ, আসে, ছোট ছোট তো পুজো, ভালোই জীবিকা হয়ে তারপর যাচ্ছে। কোনো একটা উদ্বোধন হলো, কোনো শোরুম, হুম হুম। এরকম নানান ধরনের রেস্টুরেন্ট। আচ্ছা, তো সেখানে গিয়ে তোমরা ঢাক বাজাও? হ্যাঁ। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় তোমাদের যেতে হয়, ওকেও আমি জিজ্ঞেস করেছিলাম, সেম প্রশ্নই তোমাকে রাখছি। বাড়িতে তার জন্য বকা খেতে হয় না? মানে অনেক রাত্রির হয়ে গেলে তো বাবা, যেহেতু তুমি হ্যাঁ। শুরুতে বলেছো যে বাবা খুব রাগারাগি বাবা করেছিল, প্রথম একটু রাগারাগি করতো, মানে সেই হ্যাঁ। সাপোর্টটা কি এখন পাও? হ্যাঁ, সেটা এখনই পাই। এখনই বাবা নিজে দিতে আসে, নিতে যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু আশেপাশের লোকজন একটু এখনো কেমন একটা করে, কিন্তু যখন দেখছে বাবা নিজে সাপোর্ট করছে তখন আর কিছু বলতে হয়। এখন তারা উল্টে আমাদের সাথে বলে আমরাও যাব তোদের সাথে, একটুখানি নেওয়া যাবে। বাহ, ছেলেমেয়েরা একসাথে যে ঢাক বাজাচ্ছে সেই নিয়ে কোনো বাড়িতে প্রবলেম ইস্যু হয়নি? কোনোদিন বাড়িতে সমস্যা হয় না? কখনো হয়নি, কারণ আমার বাবা সেও নিজে বাইরে কাজ করে, দেখে তো ছেলে মেয়ে, ওই জন্য কখনো প্রবলেম হয়নি। এই দুটো জিনিসকে কিভাবে সামলাচ্ছ? একদিকে ঢাক বাজানো, আবার অন্যদিকে পড়াশুনো, কিভাবে সামলাচ্ছ? পড়াশোনা যতদিন আমি উচ্চ মাধ্যমিক দিইনি ততদিন পড়াশোনাটা ভালোভাবে করতাম। দেওয়ার পরে তারপর এখন যখন কলেজ লাইফে, এখন কলেজ লাইফে তো ফোকাসটা কম, আর এই দিকটা একটু ফোকাসটা বেশি আছে আমার। কারণ আমি এটা নিয়ে যতদূর পারবো আমি এগিয়ে যেতে চাই। তুমি কি মানে কোয়েট কলেজে পড়ো না তোমাদের গার্লস কলেজ? আমি কোয়েট কলেজে পড়ি। তোমাদের বন্ধুরা তোমার কলকাতায় পারফরমেন্স দেখেছে? হ্যাঁ, দেখেছে। কেমন লেগেছে তাদের? তাদের ভালো লেগেছে। এছাড়া ওরা ফোনেও দেখে, সবাই তো আসতে পারেনি। ফোনে বলতে তুমি সোশ্যাল মিডিয়াতেও ছাড়ছো? আমাদের যে স্যার আছে উনি ভিডিও ছাড়ে। আচ্ছা, ভিডিওগুলো তুলে আপলোড করে? আচ্ছা, তো সেখানে ওরা দেখে ওদের ভালো লেগেছে, তারপর থেকে তুমি পুরো কলেজের সমস্ত বন্ধু বান্ধবের থেকে সাপোর্ট পেয়েছো? এখন প্রচুর সাপোর্ট পাই। এখন তারাও দুই একজন বলে আমাকে নিবি, আমিও যাবো তোর সাথে, ওদেরও ভালো লাগে। বাহ বাহ, খুব ভালো। এবার একটু বৌদিদের কাছে আসবো, কারণ বৌদিদের কাছ থেকে জানতে হবে তারা কিভাবে এই প্রফেশনে আসলো। তো আপনি তো গৃহবধূ,
আগেই পরিচয় পেয়ে গেছি। একজন গৃহবধূ হিসাবে অনেক দায়িত্ব থাকে, হেসেল সামলানো, সন্তান সন্ততিকে সামলানো, পরিবারকে সামলানো, তারপর সব কিছু গুছিয়ে এসে এই প্রফেশনে আসা। জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো অনেকটা সহজ না, অনেকই কঠিন। তার জন্য পাশে একটা সাপোর্টের মানুষ অবশ্যই দরকার। তা সেখানে আমার শাশুড়ি মা অনেক সাপোর্ট করতো, এখনও করে। আমি যে এই যে ঢাক বাজাতে আসি, উনি সব কিছুই সামলায়। আমার মেয়ে আছে, আচ্ছা, মেয়েকে সামলায়, সব কিছু খাইয়ে দেওয়া, স্নান করা থেকে স্কুল পাঠানো থেকে সব কিছুই করে। স্বামী কি করে তোমার? স্বামী সেন্টারিং কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্বামীর কাছ থেকে কি করে সাপোর্ট পেলে? তার একটু অবাক লাগেনি হঠাৎ করে মেয়ে ঢাকি হচ্ছ, হ্যাঁ, মানে নারী ঢাকি হিসাবে কাজ করছো? প্রথমে যখন আমি যাব বলেছি, যখন প্রথমে বলেছিলাম তখন আমার খুবই জ্বর। আচ্ছা, তারপর জ্বর থেকে উঠেছি, ওঠার পরে যখনই আমি বলেছি যে আমি এরকম ঢাক বাজাতে যাব, আমার মাসি তো বলছে যাবে, তাহলে আমিও যাই। তখন বলে কি না, যেতে হবে না, এরকম শরীর খারাপ থেকে উঠেছো, যেতে হবে না, ঢাক ফাক বাজাতে হবে না। তখন আমি বললাম কি যে সবাই তো যাচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক অসুবিধাই থাকে। তারপরে বলার পরে তখন বললাম যে যদি আমি যাই, কিছুটা সংসারের জন্য তো হেল্প হবে, মেয়ে বড় হচ্ছে, মেয়েরও কিছু লাগে, আমারও কিছু দরকার হয়, সেটা যদি নিজে চালাতে পারি অনেকটা সাহায্য হবে। ওই কারণে ওইভাবে যখন বোঝানোর পরে তখন বলল ঠিক আছে যাও। তারপরের থেকে আর কোনো সমস্যা হয় না এখন। তাও কি সুবিধা অসুবিধা, সংসারকে তো দেখতেই হবে, সুবিধা অসুবিধা দেখে তারপরেই আমরা এই কাজটা করি। তুমি এই প্রফেশনের সাথে যখন যুক্ত হলে, আত্মীয় স্বজন থাকে, পরিবার পরিজন থাকে, মানে আরো চারপাশের লোকজন থাকে, কিন্তু বিশেষ করে সমাজের কাছ থেকে কিভাবে সাপোর্ট পেয়েছো? তারা কিছু মানে কানা ঘোষা শোনোনি যে উল্টোপাল্টা বলেছে? পাড়ার যে সমাজ, নিজেদের আত্মীয়রা কিছু বলে না, যে না, ফ্যামিলিতে তো দেখে যে কি অসুবিধা না অসুবিধা দেখে। বরেরও শরীর খারাপ হয়, দুজনে যদি কাজ করি সেটা তাহলে অনেকটাই সমাধান হয়। তা পাড়ার লোকে বলে যে এরকম কাজে যাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু আমি পাড়ার লোকের কথা শুনি না। শুনেও আমি না শোনার মানে আমি নিজের মতো নিজে, তুমি বলছো বলো, তোমায় আমি উত্তর দেব না, কিন্তু আমি নিজের কাজ নিজেই করব। হয় না অনেকে যে রাত্রিবেলা করে ফিরতে রাত হয়ে যায় ফিরতে, কারণ হচ্ছে এই সমস্ত পারফরমেন্সের টাইমের ব্যাপার আছে। তো কোনো সময় হাজবেন্ডের সাথে কোনো কলহতে পড়তে হয়, মানে ঝামেলা ঝগড়া এসব কিছু হয়নি কোনোদিন? না না, খুবই বিশ্বাস করে, এমনি কিছু বলে না। মানে যেটা হয় না হয় সবকিছুই এসে বলি, খারাপটাও বলি ভালোটাও বলি এসে, যে এরকম এরকম হয়েছে, এরকম এরকম অসুবিধা, ওর জন্য আজকে রাত হয়ে গেছে, 5টায় ছুটি হওয়ার কথা সেখানে 6:30 হয়ে গেছে, ওর জন্য একটু লেট হয়ে গেছে। তার জন্য কিছু বলে না, বোঝার চেষ্টা করে। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে তুমি ঢাকের সাথে যুক্ত আছো, এই ঢাকের সাথে যুক্ত থাকার জন্য তোমার মেয়ে কতটা সাপোর্ট দিচ্ছে তোমাকে এই বিষয়? আমার মেয়ে তো বলে কি মা তুমি যাও। ও মা আজকে যেমন বলছে আসার সময়, আমি যখন বাড়ি ধরো না থাকি, তখন সামান্য সবারই একটা প্রবলেম হয় মেয়েদের ক্ষেত্রে, আমরাও রেখে আসি, আমাদের ক্ষেত্রেও প্রবলেম হয় যে মেয়েটা কি করছে, কি খাচ্ছে, কি করবে। যতই শাশুড়ি থাকুক, অনেকেই ভালো দেখে, উনি অনেক সাপোর্ট করে। কোনো সময় দূরে দূরে কোথাও গিয়ে করতে হয়েছে কাজ? হ্যাঁ, দূরেও করেছি, মানে ফিরতে পারছো না বাড়িতে, কোথাও ওখানে নাইট স্টে করতে হচ্ছে, তো সেই সময় ফ্যামিলি থেকে কোনো না বলে যায় বাড়ি থেকে যে এরকম একটা দিন দেরি হবে, তোমরা কি রাখতে পারবে, তাহলেই যাব। তখন বাড়ির থেকে বলে হ্যাঁ তাহলে রাখতে পারবো, যাও, তখনই যাই। আর মেয়ে যেমন আজকে যেমন বলে এসেছি, যেমন বাড়ি না থাকলে মেয়ে কি ছেলে কি, ধরো বাড়ি না থাকলে তখন একটু দুষ্টুমি করে, বাড়ি নেই যেমন পাড়ার দিকে বাড়ি হলে ধরো এনার বাড়ি থেকে ওনার বাড়ি গেল, সেরকম যায়, তখন আমি মেঘলাকে মানে আমার মেয়েকে বলছি। তোমার মেয়ের নাম মেঘনা? হ্যাঁ, মেঘলা বৈদ্য। এবার আমি বলছি ও মা তুমি কিন্তু যাবে না কোথাও, দেখো তো কিরকম কি বলে, তুমি যদি এখন সবার বাড়ি যাও তখন বলবে যে দেখো মা তো চলে গেল, মেয়ে এখন সবার বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তখন আমার মেয়ে বলে ঠিক আছে মা আমি যাব না, আমায় কিন্তু পুজোয় একটা নতুন জামা কিনে দেবে। ওয়াও, সো সুইট, খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার পারফরম্যান্স দেখেছে তুমি যে এই যে ঢাক বাজাও, না পাড়ায় কোনো সময় পুজোর সময় ঢাক বাজিয়েছো? না, পাড়ায় কখনো বাজাইনি, মানে এখনো সেটা হয়ে ওঠে না না।
কতদিন সময় লেগেছে তোমার ঢাকের এই আমার শিক্ষা অর্জন করতে? ঢাকে আমার অনেকটাই সময় লেগেছে, 6 থেকে 7 মাস সময় লেগেছে। আচ্ছা, 6 থেকে 7 মাস। এখন পুরো প্রপার একদম ভালো বাজাও? প্রপার এখনো পুরো হয়ে উঠিনি। দাদারা যেমন বললো, দাদারা যদি আমাদের সাথে না থাকে আমরা প্রপার এখনো হয়ে উঠিনি। তোমাদেরকে পুরোপুরি দাদারাই গাইড করে দেয়? হ্যাঁ, পুরো দাদারাই করে। আমরাও পারি, যেমন আগে কম পারতাম, এখন দাদাদের সাথে সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন বাজাতে পারি। দাদারাও সাপোর্ট করে, কোথাও ভুল হয়ে গেলে বলে যে না এই তালটা ভুলে যাচ্ছে, এই তালে বাজাতে হবে। দাদারাও অত্যন্তই সাপোর্ট করে। অসাধারণ লাগলো তোমার সাথে কথা বলে। তুমিও তো একজন গৃহবধূ, তোমার এই প্রফেশনে কিভাবে আসা? ওই বোন যেরকম বললো, তো ওইরকম আমার জীবনেও মানে অনেক আছে। সেগুলো বলো কিভাবে বাধা অতিক্রম করে এইভাবে আসলে এই ঢাকের প্রফেশনটাকেই বেছে নিলে, একটু বলো তোমার মতো করে। আমার শ্বশুর শাশুড়ি নেই, বাবার বাড়ি অনেক দূর, উত্তর দিনাজপুর। তাই এখন মানে এখানে এসছি, বাড়িতে সংসারের অভাবও আছে, স্বামী বাইরে থাকে। স্বামী কি করে? সেন্টারিং কাজ করে, এখন উড়িষ্যাতে আছে। মেয়েকে বলে আসছিলাম যে মা ঘরের বাইরে বেশি বেরোবা না, আর সন্ধ্যার পরে তো বেরোবাই না, ভিতর থেকে দরজা আটকিয়ে বসে থাকবা, বাইরে গেলে পরে লোকে বলবে যে মা মেয়ে এখন বড় হয়ে গেছে, এই 12 বছর চলতেছে, তাই যদি বাইরে বেরোয় তাহলে লোকে বলবে ওই মেয়েকে বাইরে বাড়িতে রেখে ও চলে গেছে পয়সা ইনকাম করতে। এখন মানে গ্রামের ভাষায় আর কি যেটা বলে আমাদের, হ্যাঁ, পয়সা ইনকাম করতে। তাই এদিকে মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে মানে আমার স্বামীর নাম ধরে বলবে বা তোর বাবার নাম ধরে বলবে যে এই তোর বউ এরকম এরকম করে চলে গেছে তোর মেয়েটারে রেখে, তাহলে বদনাম হবে, তাহলে তোকে খারাপ বলবে আর আমাকেও খারাপ বলবে। তা বাইরে যাবি না মা, ঘরের ভিতরে থাকবি, টিভি দেখবি, মোবাইল দেখবি, আর যা কিছু যদি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে আমি করে যাই কিছু রেখে আসছি। আর আমার এই বোন আছে, এই বোনের শাশুড়ি আছে, ওই শাশুড়িকে বলে আসছি মাসি আমার মেয়েটাকে একটু দেখবে, হ্যাঁ আমি চলে আসবো, ওখানে 8টা 9টার ভিতরে চলে আসবো। না আমাকে সাহস দিয়েছে যে ঠিক আছে তুই যা, আমরা আছি। মানে ওর একটা মেয়ে আছে 9-10 বছরের। আমি বলছি ঠিক আছে তাহলে মাসি তোমরা যদি একটু সহায়তা না করো তাহলে কিন্তু আমি কিন্তু যেতে পারবো না। তা বলছে ঠিক আছে। তারপরে ওইভাবে মানে সাহস করেই মানে আমি এই কাজে আসি, মানে এইখানে আসা। তো অনেক সময় তো রাত্রির হয়ে যায়, তো রাত্রি হয়ে গেলে তখন ওই অসুবিধা হয় না তোমার? মেয়ে অসুবিধা হয়, এই তো টিভি দেখে, আর হলো এই তো আর শাশুড়ি, আমি যতক্ষণ বাড়িতে না যাই ততক্ষণ ওর শাশুড়ি আমার ঘরে থাকে, ওই ওর মেয়েকে নিয়ে আমার মেয়ের কাছে শুয়ে থাকে, নয়তো টিভি দেখে এরকম। তারপরে ও আর আমি যখন একসঙ্গে বাড়িতে ফিরি তখন ও মানে ওর শাশুড়ি ওকে নিয়ে চলে যায় বাড়িতে, আর আমি মানে বাড়িতে থাকি মেয়েকে নিয়ে। তা তোমাদের দুই বন্ধুর মধ্যে এতটাই ভালোবাসা যে এই সাপোর্টটা তোমরা ফ্যামিলির থেকে পেয়ে যাচ্ছ, ওর ফ্যামিলি তোমাকে সাপোর্ট করছে, যেহেতু তোমার বাড়ির লোকেরা সব দূরে দূরে থাকে, তাই তো? আর প্রথম কাজ আসলে সাপোর্ট করে কি মানে তুমি যে এই যে ঢাকি হিসাবে কাজ শুরু করলে, তো তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা আসেনি কিংবা তারা বারণ করেনি? বাধা এসছে, আমি প্রথম দিকে সত্যি কথা বলি, আমি প্রথমে বলিনি, যেহেতু আমার বাবার ঘরে আমরা শুধু কয়টা বোন, ভাই নেই, মানে শুধু মেয়ে থাকলে যা হয় গ্রামের বাড়িতে এমনিতেই এতটুক হলে এতটা বাড়িয়ে বলে, তারপরে মানে অনেক মানে চাপে আমরা চলতাম। তাই এই করে আমার বাপের বাড়িতে হতো না, এটা আমাদের বাবার বাড়িতে নেই। তো বাবার বাড়ির থেকেও চাপ দিত, মা বাবা এখনো বলে কি যে এই প্রদীপ যা ইনকাম করে ওই নিয়ে মেয়েরে নিয়ে চল। প্রদীপ মানে তোমার স্বামী? হ্যাঁ, আচ্ছা, স্বামী ওই মেয়েটারে রেখে এইভাবে যাস না বাইরে, ঠিক আছে, যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোর মাইরেই ফেলাবো, কিন্তু মানে এরকম বলে আমার মা বাবা, এরকম আমার দিদিরা বলে যে আমরা চলতেছি না, মানে আমাদের ওইখানে এই কর্ম নেই। কর্ম বলতে নেই, দিনাজপুর উত্তর দিনাজপুরে সেরকম মেয়েদের কোনো কর্ম নেই সেইরকম। তা ওরা নিজের যার সংসারের মানে হাঁস মুরগি ছাগল এগুলো পালে আর ছেলে মেয়ে মানুষ করে, আর ওইভাবেই মানে চলে। না আমি যেইভাবে চলি তুইও সেইভাবে চল, মেয়েটারে মানুষ কর, পড়াশোনা করা, সেইভাবেই থাক, হ্যাঁ এইভাবে বলে। আমাকে এখনও সাপোর্ট করে না, এখনও এই যে আমি আজকে আসছি আমি বাড়িতে বলে আসিনি, আমার মেয়েকে বলে আসছি যে বাবাকে বলবি না, তাছাড়া কষ্ট। বাবা কি রাগ করে? হ্যাঁ রাগ করে, কিসের জন্য বলে কি যে কত কষ্ট হয়, সারা জন্ম আমাদের এইখানে থেকে কত কষ্ট করছিস, আবার ওইখানে গেছিস, ওইখানে গিয়েও কষ্ট করে সংসার চালাইতে হয়,
মানে অভাবও আছে সংসারে। তো সেই স্বামী ক্ষেত্রে তোমাকে সাপোর্ট করে না? সাপোর্ট ও তো মানে আমি যতদিন ধরে আসছি মানে এই পথে নেমেছি ততদিন ধরে ও বাইরেই আছে। ও চোখে এখনো দেখেনি যে আমি কি করছি বা কি করছি। জানার শুধু চেষ্টা করেনি হ্যাঁ কোনোভাবে? বলে, শুধু বলি যে আমি রত্নার সঙ্গে কাজে যাচ্ছি ঢাকের মানে কাজে। এখনো তুমি যে এই প্রফেশনটায় কাজ করছো সেটা এখনো স্বামী জানে না? না মানে যায় যে শুধু জানে ঢাকের কাজ করছি সেটাই জানে, যে আমি বাইরে হ্যাঁ ঢাক বাজাও যে সেটা জানে না? না 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 সেটা জানে না। তা আচ্ছা, যাই হোক আর কি ওইরকম ভাবেই চলছে। আর প্রথম তুমি কাজ সত্যিটা কেন জানাচ্ছ না তোমার স্বামীকে? জানাচ্ছি না, এই তো এই যে হট করে যে মেয়েকে এই যে রেখে আসি ই করি, ও হয়তো আমি যতটুকু বিশ্বাস একসঙ্গে স্বামী যেহেতু 15 বছর বিয়ে হয়েছে, জানি তো যে ও কি কতটুকু কি পছন্দ করে। ও হয়তো যদি জানবে আমার পুরো ঘটনাটা, এই যে সকালে ভোর 5টার দিকে আমরা বেরিয়েছি, এখন রাত 8টা 9টা বেজে যাবে যেতে যেতে, তা ও হয়তো পছন্দ করবে না যে এতটুক মানে কেউ যদি জানিয়ে দেয় পাড়ার লোকেরা? তুমি তো পাড়ার লোকেদের থেকে সেরকম সাপোর্ট পাও না না। না সাপোর্ট সেরকম পাই না। আবার কিছু পাই জিজ্ঞাসা করবে না। মেয়েকে বললে পরে মেয়ে বলবে যে বাবা মা এখনো আসেনি, রাস্তায় আছে, গাড়িতে আছে, আসতেছে। আর বেশি টাইম মানে আমার বিশ্বাস যে ও মানে ফোন করার সেরকম সময়ও পায় না। যে কাজ করে ও রান্নার কাজ করে সেন্টারিং লাইনে। তোমার মেয়ে? না আমার বর। আচ্ছা, আচ্ছা। সেন্টারিং লাইনে কাজ করে। আর হলো আর এই ঢাকের কাজে আসা মানে আমি এর ভিতরে এই বিয়ে হয়েছে 15 বছর, এর ভিতরে আমি মানে পুরো বেকারই ছিলাম। মানে আমাদের ওইখানে কিছু কিছু মহিলারা সেলাই কাজ করে, কেউ বিড়ি বাঁধে, তাই এই সব জিনিস আমার বাবার বাড়ির ওইখানে আমি দেখিনি আর আমি জানি তোমাকে বিড়ি বাঁধার কাজের জন্য মানে তোমার ইচ্ছা হয়নি কোনো? হ্যাঁ বলছি, আমি চেষ্টাও করেছি 2-3 মাস এরকম চেষ্টা করেছি, কিন্তু আমার হাতের সমস্যা, বাতের সমস্যা আছে, এই জন্য হয় না আমার। মানে অনেক চেষ্টা করার পরে তারপর ওইটা বাদ দিয়ে দিছি। তারপরে ওইভাবেই চলতো স্বামীর ইনকামে থাকতে থাকতে একদিন মানে এই বোনের ওই বাড়িতে অন্য অন্যদের একটা কাজ দিল আমাদের, তাবিজের কাজ। তাবিজের কাজ? হ্যাঁ তাবিজ ওই যে মাদুলি বানায় না, হ্যাঁ। ওইগুলোর কাজ। তো ওইটাও আমার জীবনে নতুনই, আমি তখন ওইটাও পারি না। তবু মানে চেষ্টা করতে করতে ভাবলাম কি একদিন প্রথমে 50টা 100 200 এরকম করে মানে করতাম। করতে 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 মানে 1 বছর মতন করলাম, তা 1000 1500 2000 এরকম রেগুলার পারি। তা ওইটা যদি পারি তাহলে আমার হলো দিনে আসতেছে 100 টাকা 110 টাকা 20 টাকা এরকম। তা হট করে ওদের বাড়িতে বসে আমি এই কাজ করছি, করার পরে তারপরে ওর মাসি একদিন ফোন করলো যে রত্না ঢাকের কাজে যাবি, এই কটা মেয়ে মাসিটা কে? লাগে। তোমাদের নিজেদের মা? এর নিজের মাসি। আচ্ছা, ওর নিজের মাসি। আচ্ছা, নিজের মাসি। তা আমাকে বলে কি এ ছুদ্দি, আমাকে ছুদ্দি বলে ডাকে, ও বলে ও বলে। হ্যাঁ। তা বলে কি এ ছুদ্দি কাজে যাবি? আর বললাম কি কাজে যাব? তা বলে কি যে ঢাকের কাজে। আমি কি বলিস ঢাকের কাজে যাব? ঢাকের কাজ তো আমরা তো কিছুই জানি না, কোনোদিন তো ঢাকের লাঠিই ধরিনি। তা বলে কি না মাসি বলল যে শ্রীভূমিতে কাজ আছে, বিসর্জনের কাজ, অনেক মেয়েদের কাজ, সেই রকম বাজাতে হবে না, চল আজকে গিয়ে দেখি, পরে হয়তো চেষ্টা করলে আমরা পারবো, 500 করে টাকা দেবে এরকম বললো। আচ্ছা, বাহ। তা আমি ভাবলাম কি যে এই 5-6 দিন খেটে আমি 500 টাকা ইনকাম করতে পারি না, তাই যদি একদিনে যদি আমি 500 টাকা পাই তাহলে মেয়ের প্রাইভেটের টাকাটা দিতে পারবো আমি। এই বুঝে আমি মানে এর সঙ্গে গেলাম ওই শ্রীভূমিতে কাজে। যাওয়ার পরে শ্রীভূমির ওইখানে যে আমাদের মালিক বিপ্লব ছিল নাম, সেই বিপ্লব বললো কি তোমরা কি কাজ করবা, যদি করো তাহলে আমি তোমাদের গ্রামে ঢাক নিয়ে যাব, শিখাবো। তা আমি বললাম কি যে হ্যাঁ দাদা, যদি তুমি আমাদের মানে কাজ দাও, আমার কোমরেরও সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওই তাবিজও সেরকম ডলতে পারি না, অনেক কষ্ট করে ডলি। তারপরে বলে কি যদি সেরকম হয়, একদিন গেছি যেহেতু একটু ভালো লেগেছে, যে ঠিক আছে কোমরে একটু চাপটা কম লাগে আমার, তা যদি হয় তাহলে আমারে শিখাবা। তা বলে কি যে হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাদের এই গ্রামে ঢাক নিয়ে আসলো। তারপরে আমরা 5টা 6টা মেয়ে, এই যে এই বোন আমরা 6টা মেয়ে একসঙ্গে ওই দাদার কাছে শিখলাম। কতদিন সময় লাগলো তোমার শিখতে? ওই তো 5-6 মাস, মানে মাঝে মাঝে মানে রেগুলার তো আসতো না, মাসে 4 দিন 5 দিন। ওদের বাড়িও একটু দূরে, আমাদের বাড়ির থেকে আসতে গেলে 100-150 টাকা খরচ হয়, আর আমাদের যেতে গেলেও 100-150 টাকা খরচ হয়। আর আমাদের এইরকম টাইম পাই না যে ছেলে মেয়ে রাইখে আবার যাবো শিখতে। তো উনি আসতো মাসে 3-4 বার করে, তাহলে এসে শিখানোর পরেই তারপরের থেকে এই যে মাঝে সাঝে আমাদের কাজ আসে আর কি। আমাদের ওই যে স্যার আছে ওদের কাছে ফোনে যোগাযোগ হয়, তারপরে বলে যে তোমরা এই কটা মেয়ে আসতে পারবা? তা বলি যে হ্যাঁ ঠিক আছে। আমরা এই যে হয়তো এই যে এখন দেখা হয়েছে এই 4-5টা মেয়ে আছি আমরা, হয়তো 6 মাস 2 মাস 3 মাস এরকম পরেও আবার একসঙ্গে দেখা হতে পারে। মানে আমাদের যে সব এই যে ব্যাচ তা না, আমাদের অনেক মেয়েরাই আছে,
মানে স্যাররা তাদের পছন্দ মতন ডাকে যে তোমরা আসো এই কয়টা মেয়ে, সেই হিসাবে আমরা যাই আর সেই হিসাবেই কাজ করি। আর ওই যে সেই দাদাদের কথা বলছি, সত্যি কথা কি, এই দাদারা যদি পাশে না থাকে আমরা কিছুই পারবো না। আমাদের ভরসাই হয়েছে এই দাদারা। আমাদের সঙ্গে মোট কথা ছেলে ঢাকি দিতেই হবে, আমাদের ভুল ত্রুটি ধরাই দেওয়ার জন্য এই দাদারাই। খুব ভালো লাগলো গো তোমার সাথে কথা বলে। এবার তুমি ওই দাদাকে দাও, ওই দাদার সাথে একটু কথা বলি। দিদি একটা সুন্দর কথা বললো যে আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে ওরা এত দূর এগিয়ে আসতে পারতো না। তো একটু বলুন আপনার নিজের ব্যাপারে বলুন, আপনি কিভাবে ঢাকির সাথে যুক্ত হলেন এবং এই নারীরা যে ঢাক বাজাচ্ছে এই সাপোর্টটা কিভাবে আপনারা দিলেন? কারণ এটা তো কোথাও গিয়ে আপনাদের কম্পিটিশন হয়ে যাচ্ছে, সেই কম্পিটিটরদের সাথে কাজ করতে কেমন লাগছে আপনার? ভালোই লাগে। আমি এই বাজনার কাজ করি ছোটোবেলার থেকে, আমার বাবা করতো। তো আমি তো শুধু ঢাকই বাজাই না, ঢাক, ঢোল, তাসা, অর্গান এইগুলো বাজাই। এবার এই দাদার কাছেও আসি, একটু জানি এই প্রফেশনে আপনি কিভাবে এলেন? আমি এলাম হচ্ছে আমার বাবা হরিভক্ত। আমার বাবা হচ্ছে ওই ডাংখা, যেগুলো হরিভক্ত যে ডাংখা বাজানো হয়। ডাংখা কি? ডাংখা মানে একটা হরি বলে যে আমাদের হরিচান গুরুচানের একটা ডাংখা, একটা বাজনার জিনিস থাকে। আচ্ছা। হ্যাঁ, এইবার সেইটা ওই ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে হয় ওইটা। এই আমার বাবা ওই দলপতি ছিলেন। এইবার ওই ডাংখা সবাই বানাতো। এবার আমার বাবা ওই আস্তে 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 ঠিক করতো। এবার ডাংখা, এইবার ওই কুরকুরে আছে, সেই কুরকুরে আমার বাবা ঠিক করতো। করতে 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 আমরা বাবার সাথে হরিবোলের টিমে যেতাম, যেখানে কীর্তন হতো, কীর্তন গান টান। এইবার তারপরে এবার ওইগুলো ফেটে যেত, বাজাতে বাজাতে ফেটে যেত। এবার ফেটে গেলে তারপরে এবার আমি ওই টুকটাক একটু বাবার সাথে যেতাম, বাজাতাম, বাজাতে 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 আস্তে আস্তে এইবার দেখতাম যে সবাই ওই এইবার তাসা, তারপরে ঢাক সবাই দেখে বাজায়। এবার ওই শুনে শুনে আমি বাজনা মাথায় অল্প একটু আসলো। তারপরে আস্তে 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 আমি তখন টুকটাক একটু বাজনা শিখলাম। তারপরে আমি 1 মাস মতন আমি মসন্দপুর প্রভাত দাসের কাছে 1 মাস রিহার্সাল দিয়েছিলাম। হ্যাঁ, প্রভাত দাস উনি এখন নেই, মারা গেছে। ঠিক আছে, এইবার তারপরে এখন বর্তমানে বাপিদার সাথে আছি, বাপিদার সাথে কাজ করছি এখন। এই থেকে আমার এই পর্যন্ত প্রফেশনাল লাইনে আসা। এই যে মহিলা ঢাকি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে আজকে পুরো গোটা এপিসোডটা করলাম, তো এদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করলেন? কোথাও গিয়ে তো এরা আপনাদের কম্পিটিটর হয়ে যাচ্ছে, কারণ আমরা সবসময় জানি হচ্ছে ঢাকি ভাইরাই ঢাক বাজায়। এবার মহিলারা ঢাকি হিসাবে মানে একজন প্রপার ঢাক বাদক হিসাবে আসছে। এই যে মহিলারা যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক মানুষের দেখা যাচ্ছে কি সংসারে নানান রকম প্রবলেম থাকে, মানে অভাব অনাটন, দেখা যাচ্ছে অনেকে এমন কাজ আছে যে করতে পারে না। এই মহিলার এমনও সংসার আছে যে কেউ, যেরকম ওই বৌদি বললো আমি কোনো কাজ পারি না, এই ঢাকের কাজটা পারে। এই ঢাকটা যেহেতু উনি বাড়িতে যেরকম সন্ধ্যা দেয়, কাশি যখন বাজায়, ওনার একটা তাল কিন্তু আছে। এই ঢাক যখন উনি একটা কাঁধে নেবে, ওনার কিন্তু একটা বাড়ি দিলে একটা তালে বাড়ি দেবে, যেহেতু উনি প্রত্যেকদিন সন্ধ্যা দেয়, সন্ধ্যা প্রদীপ দেয়, যেহেতু কাশি বাজায়। হ্যাঁ, এইবার সেই থেকে তোমার হচ্ছে মহিলারা আসে, আমরা যাই, মহিলারা যে একসাথে 50 জন মহিলা, যে আমরা যে 6 জন হলে এটা দেখতে ভালো লাগে, সমাজের বুকে এটা দেখতে ভালো লাগে। তো তোমাদের কোনো কাজের ক্ষতি হবে না ওরা মেয়েরাও যদি এই ঢাক বাজাতে থাকে? না, আমাদের কাজের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, তোমরা কি মিলেমিশে একসাথে কাজ করি, কোনো অসুবিধা হয় না আমাদের। আচ্ছা, মেয়েরা তোমাদের মতোই কি ঢাক বাজাতে পারে? তোমরা যেমন একদম পারফেক্ট না, আমরা মেয়েরা আছে, কিছু মেয়ে আছে, কিছু মেয়ে পারফেক্ট নেই, কিছু মেয়ে আছে যে আমাদের মতন একেবারে পারফেক্ট না হলেও কিন্তু ধারে কাছে আছে, এরকম মেয়েও আছে। আচ্ছা, তো তার মানে এইটুকু বুঝলাম যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এরা এত দূর আসতে পারতো না, এবং ওরাও প্রত্যেকে আমার কাছে এই মুহূর্তে বললো যে এই ভাইরা যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে আমরা এই জায়গা এত দূর অবধি আমরা এগিয়ে আসতে পারতাম।
এইটুকু বুঝলাম যে ঢাকি ভাইদের উইদাউট সাপোর্ট কিন্তু এই নারী ঢাকিরা এতটা দূর এগিয়ে আসতে পারতো না। তারা আজকেও সাপোর্ট করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে অলওয়েজ দাঁড়াবে। আজকের এপিসোডটা দারুণ লাগলো, একটা ইউনিক কনসেপ্ট নিয়ে বিয়ন্ড পডকাস্ট করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা মেরে। আমার ভিউয়ার্সদের সবাইকে বলি পুজোটা ভালোভাবে কাটান এবং ছোটদের বলবো তোমরা আনন্দ করো পুজোর কটা দিন। আজকের কনসেপ্টটা দারুণ গেল, আমার মনে হয় তোমাদেরও সবার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। বিয়ন্ড পডকাস্টের সঙ্গে থাকো আর স্মিতার সাথে।